ওই ফিরতে দেখি শিশির আমার শিউরে বসে আছে, তার হাতে লাল টুকটুকে প্লাস্টিকের মগ। সেই মগ দিয়ে বালতি থেকে পানি তুলে আমার মাথায় ঢালছে। এপাশ ওপাশ তাকিয়ে দেখি অন্যি নাই এখানে। তাড়াহুড়ো করে আমি বিছানার উপরে উঠে বসলাম। শিশির বড্ড অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর ঠোঁট মেরে মনে মনে কি যেন বলল, তারপর শব্দ করে বলল, হঠাৎ করে এভাবে উঠে গেল কেন? আমি কি যেন ভয় পেয়েছি। আমি মুখ ভার করে বললাম, তোমার আবার ভয় পাওয়া? দুশ্চরিত্র ছেলেদের বুকের পাটা থাকে অনেক বড়, এরা ভয়ঙ্কর সব কাজ করে বেড়ায়। এর আমার এই কথায় কিছু মনে করছে বলে মনে হলো না, বরং সে খুব স্বাভাবিকভাবে আমায় বলল, পেরতু, তোমার চুল থেকে পানি ঝরে সারা শরীর ভিজে যাচ্ছে, এই নেও গামছাটা দিয়ে মাথা মুছে নিও। শিশিরের এই আদিক্ষেতা আমার এখন ভালো লাগছে না। আসলে এখন আর তাকে সহ্য হচ্ছে না আমার। তবু তার কাছ থেকে গামছাটা নিলাম। মাথা না মুছলে পানি গড়িয়ে পড়ে গোসল হয়ে যাবে আমার। শিশিরের দিকে কি মনে করে যেন একবার তাকালাম। ও দাঁড়িয়ে আছে বোকাদের মতো খাটের এক পাশে, ওর চোখ লাল, সারা রাত না ঘুমানোর ফলে এমন হয়েছে। নাকি ও বসে আমার মাথায় পানি ঢালতে ঢালতে মেয়েদের মতো করে কাঁদছে। আমি অন্যকে দেখতে না পেয়ে বললাম, অন্যি কোথায়? শিশির কাঁপা গলায় বলল, চলে গেছে। চলে গেছে মানে? ও কি চলে যেতে এসেছিল নাকি? ও, বুঝেছি, তুমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ। আমি যাব, এক্ষুনি গিয়ে অন্যকে এখানে নিয়ে আসবো। শিশির বোন এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে বাড়িতে, সুতরাং এখন ওইখানে না যাওয়াই ভালো হবে। ঝামেলা হয়েছে মানে কি? তুমি কি ওদের ভয় দেখিয়েছ, নাকি ভাইদের সাথে নিয়ে ওদের পিটাইয়া রাইখা আসিছ? শিশির খাটের এক পাশে বসলো, তারপর বলল, শোনো বৃদ্ধ, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ও এসে এখানে সব বানিয়ে বানিয়ে বলেছে। শিশিরের কথা শুনে রাগে আমার শরীর জ্বলে উঠল। কি ভয়ঙ্কর মিথ্যা কথা বলল আমার সাথে। ভেবেছি যা বলবি এখন তাই বিশ্বাস করে নেব আমি। আমি আবার চোখ গরম করে বললাম, নিজেকে খুব চতুর ভাবো না? ওর সাথে ওইসব না করলে ছোট্ট বোন হয়ে তোমার বাসর ঘরে এসে এইসব কিছু বলার সাহস পেত? শিশির সাথে সাথে বলল, ওটা তো আমারও প্রশ্ন, ওর এত বড় সাহস হয় কি করে? অধিকার থেকে তুমি একটা মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্ক করে ফেলেছ। এমনি কি তার পেটে তোমার রক্তের সন্তান বড় হচ্ছে? সেই মেয়ে কি এখনো ভয় পেয়ে ঘরে বসে থাকবে না? তোমার ভাগ্য ভালো যে তোমায় কেটে টুকরো টুকরো করেনি অর্ণি। ছি ছি, এই পচামুখে আর আমার সাথে কথা বলবে না। শিশির প্রায় কান্দো কান্দো হয়ে বলল, আমায় তুমি বুঝতে চেষ্টা করো পৃথু, আমি একটু মিথ্যা বলছি না। আসলে আমি কিছুই বুঝতে পারছি না অর্ণি এসে হঠাৎ এমন উদ্ভব আচরণ করলো কেন আমার সাথে। আমি শব্দ করে হেসে উঠলাম। এখন তুমি অনেক কিছুই বুঝাবে না? নিজেকে বলো, নিজেকে ভালো অপমান করার জন্য কত ভাবে অভিনয় করবে তুমি। কিন্তু সমস্যা হলো কি, আমি এইসবে কোনোটা বিশ্বাস করব না। আমি শুধু এটা বিশ্বাস করবো যে তুমি একটা নম্র ছেলে, তুমি একটা প্রতারক। আমি তোমায় সহজে ছেড়ে দেব না। আমার সাথে প্রতারণ করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে তুমি হাড়ে হাড়ে টের পাবে। শিশির খানিক সময় চুপ করে রইল, তারপর অনুনয় করে বলল, পেতু, বাসরাত প্রত্যেকের জীবনে মাত্র একবারই আসে, তাও তো মাত্র একটা রাত মাত্র। চলো আমরা এই রাতটা ভালোভাবে কাটাই। শিশিরের কথা শুনে আমার বড্ড হাসি পেল। ও কোন মুখে এত সুন্দর করে বুড়ি ওড়াচ্ছে? লজ্জা করছে না ওর একটুকু? দুটো মেয়ের জীবন নষ্ট করে দিয়ে সে বসে আছে তার বাসরাত ভালো কাটাতে। আমি এবার রাগত্ব সুরে বললাম, প্লিজ, আল্লাহর দোয়ার লাগে, তুমি আমার সামনে থেকে এখন চলে যাও। তোমায় দেখলে আমার বমি পাচ্ছে। যাও যাও, এক্ষুনি সামনে থেকে চলে যাও বলছি। শিশির আর একটু এখানে দাঁড়ালো না, কেমন বোকার মতো ঘর ছেড়ে বের হয়ে গেল। ও চলে গেল, ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি বিছানা শুয়ে কাঁদতে লাগলাম। এতক্ষণ বহু কসরত করে নিজেকে ধরে রেখেছিলাম, কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইনি। এখন তো আমি এখানে একা, এখন যেমন হয়েছে তেমন করে কাঁদতে যাও। কি খারাপ কপাল আমার, বাসরাত একটা পবিত্র রাত, এই রাতটা আমার জন্য এমন ভয়ঙ্কর হবে। তা যদি আগে জানতাম তবে আমি কোনোদিনও বিয়ে করতাম না। অথচ বিয়ের আগে শিশিরের সম্পর্কে কত প্রশংসা শুনেছি বাড়ির সবার কাছে। আমার লক্ষ্মী ছেলে নাকি তাকেও একটা হয় না। মা তো বারবার বলতো, পৃথু, তোর হলো রাজরানীর কপাল, এমন একটা ছেলে পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার রে মা। তুই কিন্তু ওর সাথে সবসময় ভালো আচরণ করবি। কিছু চাওয়ার আগেই তার হাতে
পৌঁছে দিবি। এখন কেমন হবে যখন মার কাছে গিয়ে বলবো, মা তোমার মেয়ের জন্য ঠিক করা লক্ষ্মী ছেলেটা অন্য মেয়ের পেটে তার সন্তান বড় করছে। তখন কি অবস্থা হবে মায়ের ভাবছি আমি। ভাবতে ভাবতে কান্না পাচ্ছে আমার ভবিষ্যতের কথা ভেবে। শিশিরের সাথে আমার ডিভোর্স হওয়ার পর মানুষজনকে মুখ দেখাবো কি করে আমি? কতজন কত কথা বলবে। এই যে মা জনে জনে বলে রেখেছে আমার মেয়ের জামাই লক্ষ্মী একটা ছেলে, যাদের কাছে এই কথা বলেছি তিনি, তাদের সাথে দেখা হলে তারা এখন কি বলবে আমায় দেখে কিংবা আমার মাকে দেখে?